আমার এই চ্যানেলের সকল দর্শকদের জানাই স্বাগত। আজ আমরা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা এর যে ফর্ম সেটি ফিল আপ নিয়ে কিছু কথা বলবো। এটির জন্য কিছু কথা প্রথমেই জেনে রাখা দরকার যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনীয়তা নেই। এটি 3 মাস ধরে চলবে। আর যারা পূর্বের সরকারের যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা আজ থেকে 1500-এর জায়গায় 3000, সবাই 3000 টাকা করে আজ থেকে পাবে। আজকে তার উদ্বোধন হচ্ছে। অন্যদিকে আর একটি সামাজিক প্রকল্পের কথা আমরা শুনে ফেলেছি, যেটি প্রচলিত 1 তারিখ অর্থাৎ জুন মাসের 1 তারিখে চালু হয়েছে। সেটি হচ্ছে মেয়েদের সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াত। আজকে আমরা এই ফর্ম ফিল আপ নিয়ে বলবো। প্রথমেই যেটি দেখা যাচ্ছে যে ফর্ম নিয়ে খুবই মানুষ উৎকণ্ঠায় আছে। এত উৎকণ্ঠা করার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রথমত অন্য কারোর ফর্ম একটি জেরক্স করে নিলেও চলবে, মাত্র 5-6টি টাকা খরচ হবে। ওই জন্য লাইন দিয়ে উবুর হয়ে একদম জীবন মরণ করতে হবে না, ধীরে সুস্থে হবে। বিশেষ করে যারা লক্ষ্মী ভাণ্ডার করছে তাদের তো কোনো এখন এক্ষুনি দরকার হচ্ছে না। যারা নতুন যুক্ত হবে তাদের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আর পুরনোদের কথা মানে একটু দেরি হলেও অসুবিধা নেই। এখন এই ফর্মটাতে মোট 12টি পাতা আছে। এই নিয়ে বিরাট লোকের মধ্যে চিন্তাভাবনা যে এত পাতা কেন। না, পাতাগুলো থাকতে পারে এত, কিন্তু লিখতে হবে না কিছুই, খুব সামান্য, এবং জেরক্সেও খুব সামান্য। সব সময় যে তথ্য দিলেই যে জেরক্স দিতে হবে তার কোনো মানে নেই। আমরা দেখে নেব যেখানে জেরক্সটা দিতে বলেছে শুধু সেইটুকুই দেব। তাই আমি প্রথম থেকে ফর্মটা বিশ্লেষণ করার চেষ্টা করছি খুব সহজভাবে, যাতে ফর্মটি সবাই পূরণ করতে পারে। প্রথমেই যে রয়েছে যে 3টি ভাগ আছে ফর্মটিতে, পারিবারিক পরিচয়, মাঝখানে হচ্ছে বিকল্প বা ইনপুট, আর কি করতে হবে সেটার নির্দেশনা হচ্ছে শেষ ভাগে। এবারে প্রথম হচ্ছে পারিবারিক পরিচয়ের 1 নম্বরে লেখা আছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম অর্থাৎ যে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ সেখানে শ্বশুর শাশুড়ি হতে পারে, বাবা মা হতে পারে, কাকা কাকিমা হতে পারে, এমনকি মা বাবাও হতে পারে। তা সেখানে পরিবারের নামটি লিখবো। পুরো ইংরেজিতে লিখতে পারলেও ভালো হয়, তাহলে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, আর নাহলে বাংলায় লিখতে হবে। আর এবার হলো কি না, নামটি লিখতে হবে কিন্তু আধার কার্ড অনুযায়ী। আধার কার্ডে যেমন নামটি লেখা আছে বাংলাতে এবং ইংরেজিতে সেইভাবেই লিখতে হবে। অর্থাৎ যদি মিডল নেম থাকে তাহলে ফার্স্ট নেম, মিডল নেম, থার্ড নেম লিখবে। তারপরে 2 নম্বর আছে জন্ম তারিখ। জন্ম তারিখটি একবারে দিন, মাস, বছর, অর্থাৎ কোন দিনে, ধরা যাক যে সে জানুয়ারির 3 তারিখে জন্মগ্রহণ করেছে, তাহলে 03-01 হয়তো 1970, এইভাবে লিখতে হবে। এবং ডিজিটটা কিন্তু ইংরেজিতে লেখাই ভালো, বাংলাতে লিখতে হবে না। এবার 3 নম্বর আছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ, নারী না অন্যান্য, সেখানে টিক দেওয়া, শুধু মাঝে কিচ্ছু লিখতে হবে না। পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ আধার কার্ডে যে নাম্বারটি আছে সেটি ইংরেজিতেই লিখে দেয় ভালো, ইংরেজি অক্ষরে, ডিজিটগুলো ইংরেজি। এরপর আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এটা পাওয়া কঠিন আছে, পাওয়াও যাবে, লেখার দরকার নেই, ওটা ফাঁকা থাক। 6 নম্বরে এসো মূল কথা যেটি, সেটা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা। এটা একেবারে সংখ্যায় লেখো, অর্থাৎ 5, 6, 3 যেমন আছে সেটা লিখবে। এবার ঠিকানাটা পুরো লিখতে হবে, পাড়ার নাম, তারপরে হচ্ছে গিয়ে মহল্লার নাম যদি শহর হয়, তারপরে সেটা কোন, তার পোস্ট অফিস, থানা, এবং হচ্ছে গিয়ে যদি সব মিউনিসিপ্যালিটি হয় তাহলে ওয়ার্ড নাম্বার। এরপর ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং লিখতে হবে পিনকোড। পিনকোড মানে সেই এলাকার যে পোস্টালের যে বিষয়টা সেইটা এখানে লিখতে হবে। এবার যোগাযোগ নাম্বার, 8 নম্বর হচ্ছে যোগাযোগ নাম্বার। যোগাযোগ নাম্বার মানেই এখানে একটি ফোন নাম্বার চাইছে, অর্থাৎ মোবাইল ফোনের নাম্বার, যেটি আধার কার্ডে আছে ওটা দিলে ভালো হয়, বা যদি না থাকে যে কোনো একটা দিলেই হবে। আর পাশে লেখা আছে যে
স্থায়ী ঠিকানা, এই পাশেরগুলো দেখে নিতে হবে প্রথমে, ডান দিকের যে কী কী চাইছে সেটাই বোঝা যাবে। এবার 9 নম্বরে হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এইবার প্রধান হয়ে গেল, এবার আবার সেই প্রধানটাই আসছে, তাহলে বাড়ির প্রধানের আবার আসছে এটা সদস্য। 1 নম্বর হচ্ছে বাড়ির প্রধান, নাম, তার নাম লিখলাম, অর্থাৎ যে নামটা প্রথমে লিখেছিলাম। তারপরে জন্ম তারিখ ওই একই, লিঙ্গ পুরুষ লিখতে হবে এখানে। তারপরে হচ্ছে পরিবারের সম্পর্ক, সে যদি কে পিতা বা এই হবে সেটা লিখতে হবে, আর আধার নাম্বারটা পূর্বেও লিখতে হবে, আবার লিখবো। এবার সদস্য নম্বর 2, অর্থাৎ যদি দেখা যায় বাবা, তাহলে হয়তো এখানে মায়ের নাম আসবে। এইবার এই যে অন্নপূর্ণা যোজনায় ডান দিকে যেখানে আছে সেখানে কিন্তু লেখা আছে যে 5 বছরের কম হলে আধার এনে লিখবে। আধারের বেলায় যদি 5 বছরের কম থাকে তাহলে নাই আর কি, আর যদি থাকে তাহলে আধারের নাম্বার থাকবে। আর এই যে অন্নপূর্ণা প্রকল্প তারা নেবে কি নেবে না, অর্থাৎ পরিবারের প্রধান যদি পুরুষ হয় তাহলে এবং 60 বছরের উপরে হয় তাহলে তো এখানে পুরুষের তো কোনো প্রশ্নই নাই। মহিলা প্রধান হলে তবে সেটা দেখতে হবে বয়স অনুযায়ী, অর্থাৎ 25 থেকে 60-এর মধ্যে, তবে তার হ্যাঁ হবে, না হলে এখানে কোনো টিক দেওয়ার দরকারই নেই। আচ্ছা 2 নম্বর সদস্য যদি মা হয় তাহলে তার সেখানে তার নাম, তার জন্ম, লিঙ্গ, আর যদি সে মহিলা হয় এবং যদি তার বয়স 25 থেকে 60-এর মধ্যে হয় তাহলে এখানে হ্যাঁতে টিক, অর্থাৎ সে এই যোজনাটি নেবে। দ্বিতীয় পাতাতে ওই একই বিষয়, অর্থাৎ এবার 3 নম্বর সদস্য, সেই একই ফরম্যাট, এগুলো বলার কোনো দরকার নেই। অর্থাৎ 3 নম্বর সদস্যের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ বাবা, কাকা, দাদু যাই হবে সেটা লিখতে হবে। আর তারপর 4, তারপর 5, এবং প্রত্যেকেই যদি দেখা যায় যে এই যে 5 জন সদস্যের মধ্যে যারা এই প্রকল্প নেবে তাদের ওই হ্যাঁ জায়গাটাতে টিক দিতে হবে। হয়ে গেল। এবার 10 নম্বরে এসো। 10 নম্বরে হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে এক একটা পরিবারে, যেটা সচল আছে সেই সচল হওয়া ব্যাংকের অ্যাকাউন্টটা এবার দিতে হবে। ঠিক ওই একইভাবে প্রথমে পরিবারের প্রধানের এবং তার সঙ্গে আইএফএস, ওই ব্যাংকের বইটা দেখলেই বোঝা যাবে আইএফএস নাম্বার সেখানেই দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে, দিতে হবে। আর তারপরে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5 সবটু একই একেবারে। এবার এসো 11 নম্বরে এপিক হচ্ছে গিয়ে, এপিক বলতে আমরা ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের যে প্রধান, পরিবারের যে প্রধান তার নাম্বারটা দিতে হবে। আর বিধানসভার নাম্বার, যার যেমন বিধানসভা, অর্থাৎ 1 থেকে 294টা বিধানসভা আছে সেই নামটা লিখতে হবে। আর অংশ মানে হচ্ছে পার্ট নাম্বার লিখতে হবে, অর্থাৎ যে বুথে ভোট দেওয়া হয় সেই বুথটি কোন তার যে পার্ট সেটা লিখতে হবে। ওই একই সিস্টেম চলবে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ এপিক নাম্বার, বিধানসভা আর পার্ট নাম্বার, এই চলে গেল, শেষ হয়ে গেল। 12 নম্বরে এলো যে কি ধরনের ক্যাটেগরি কিচ্ছু লেখার দরকার নাই, যার যেমন আছে সেটাতে টিক। যারা জেনারেল তাদের প্রথমটাতে টিক, যারা এই আর্থিকভাবে দুর্বল ওবিসি তারা টিক, তফসিল জাতি শুধু টিক, জাস্ট টিক, কিচ্ছু নেই এখানে। কোনো কিছু শংসাপত্র কোনো রকমের এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমের যে জেরক্স দেওয়ার দরকার হচ্ছে না। এবার আছে খতে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, এইটার ব্যাপারটা এবার দেখতে হবে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, শুধু হ্যাঁ আবার না টিক, যেটা আছে অবশ্যই আছে বেশিরভাগই। এবার তার আবার 2 নম্বরে হ্যাঁ হয়, যদি ওটা যদি হ্যাঁ হয় যে রেশন কার্ড আছে, তবে তার কোন পর্যায়ে কোনটি টিক দিতে হবে, এইসব আছে। AOY, অন্নপূর্ণা যোজনা এসব আছে, যার যেটি সেটিতে শুধুমাত্র টিক দিয়ে দেবে। 3 নম্বরে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, এটা তো হ্যাঁ অবশ্যই দিতে হবে, অবশ্যই টিকে হবে। তারপর সম্পদ বলতে তার বাড়িটাও একটা সম্পদ, সেই বাড়ির যে সেটা হচ্ছে গিয়ে তার যে পরিমাণ সেটা লিখতে হবে, এবং তার যে বিশেষ করে তার যে নাম্বার, অর্থাৎ সেটার যে দলিলের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিলেই এখানে ভালো হয়। এবং তাছাড়া পরেও আছে তারপরের অংশটা বাড়ির ধরন, এই আপনার বাড়িতে কি 3টে বা তার বেশি রুম আছে, এটা দেখতে হবে। 3টে বা 3টের বেশি হয়ে থাকলে হ্যাঁ অথবা না, অর্থাৎ যদি থাকে 3টে বেশি তাহলে শুধু হ্যাঁ ঠিক,
আর তারপরে হচ্ছে পারিবারিক জমির মালিকানা। জমির মালিকানা মানে এখানে ডান দিকে দেওয়া আছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ROR, হাল তারিখ ইত্যাদি রেকর্ডের কপি। এইটা কিন্তু একটা কপি দিতে হবে, এইখানে একটা জেরক্স লাগবে, এই জেরক্সটা লাগছে। অর্থাৎ সে ট্যাক্স দিয়েছে কিনা জমির, সে কী ধরনের ট্যাক্স, যদি পুরসভায় হয় পুরসভার ট্যাক্স, এবং জমির যে খাজনা সেই একটা নথি এখানে লাগছে। এইখানে মাত্র একটা নথি দিতে হচ্ছে। এবার এসো পরের পাতা, অর্থাৎ 4 নম্বর পাতায় পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ 5 জন মিলে যদি যা জমি আছে সেইটুকু ওখানে লিখতে হবে কত শতক। আর রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি, এখানে এটা দিলেও চলবে না দিলেও চলবে, দরকার নেই। আর 4 নম্বরটা হচ্ছে যে পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, ওটা মোটর গাড়ি আছে কিনা সেটা যদি থাকে তার নাম লিখতে হবে, আর গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে কটা। এটা হয়ে গেল, এখানে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। এবার আছে 5 পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। ওই মানে বিশেষ করে যে বিভিন্ন রকমের হেলথ যে এগুলো আছে, বিমাগুলো আছে, সেগুলোর উপরে লিখতে হবে। এবং বিশেষ করে স্বাস্থ্যসাথী যাদের আছে তাদেরটা উল্লেখ করতে হবে এখানে। টিক, শুধু টিক, কিছু তো নথি নেই, কোনো জেরক্স দেওয়ার দরকার নাই, শুধু নথি। এবার হচ্ছে আয় বা পেশা, এবারে ওটা কি ওই ঘরটা কিছু লিখতে হবে, ছোটো ঘরটার পরে হচ্ছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ যদি কেউ ট্যাক্স দেয়, চাকরি করে যারা বিশেষ করে তারা দেয়, এবং বড় বড় ব্যবসা যাদের তাদের আছে, শুধু হ্যাঁ অথবা না এর টিক, কোনো ডকুমেন্টস নেই। তারপর হচ্ছে পারিবারিক সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে উল্লেখ করতে হবে, ওই যদি থাকে তাহলে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে তাদের নাম এবং প্যান নাম্বারগুলো উল্লেখ করুন একে একে। প্রথম হচ্ছে বাড়ির প্রধানের ভাবে তার নাম লিখতে হবে আর প্যান কার্ড নাম্বার লিখতে হবে, পরপর 5 জনের হয়ে গেল, পুরো 5 জনের হয়ে গেল। এবার আছে কর্মসংস্থানের ধরন, কে কী ধরনের কাজ করে, চাষি চাষ করে নাকি বেসরকারি কাজ করে নাকি বেকার নাকি স্কুল পড়ুয়া, তার সমস্ত সেইটাতে শুধুমাত্র টিক। আর এখানে কিন্তু একটা নথি দিতে হবে, সেই নথিটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন যদি থাকে প্রয়োজনীয় নথি বা স্বঘোষণা জমা, যদি থাকে, না হলে টাকার দরকার নেই, দেওয়ার দরকার নেই। এটা চলে এলো একেবারে 5 পাতা শেষ। 5 পাতা শেষে পরে এবার 6 পাতায়, 6 পাতাতে এসো, 6 পাতাতেও কিছু নেই, এসে একেবারে 4-এর ঘরে এসো যে পরিবারের শিক্ষিত সদস্য প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্ত সদস্যদের সংখ্যা। তাহলে এখানে কিন্তু 18 বছরের পর্যন্ত নয়, 18 বছরের পরই যাদের বয়স আছে তারা কি লেখাপড়া করেছে তার একটা কিন্তু এবার একটা নথি দিতে হচ্ছে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, এইখানে দিতে হবে একটা। আচ্ছা, যে মাধ্যমিক পাস করেছে তার একটা মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিটটা দেওয়াই ভালো, সার্টিফিকেট দিলেও হবে, যে কোনো একটা এখানে। অর্থাৎ যার আছে তার এই 3টে, সে 8 পাস হোক, অথচ কিন্তু 18 বছর বয়সের বেশি হতে হবে, তবে সে কিন্তু দেবে, তার আগে নয়। এবার এসো 7 পাতাতে, 7 পাতাতে ওটাই খানিকটা চললো। এবার 5-এর দাগে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, লেখাই আছে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা, পঞ্চায়েতের সংস্থায় বর্তমান কিছু কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে ঠিক, আর যদি করে না তাহলে কিছু বলার দরকার নেই। আর যদি কেউ কাজ করে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর কত, আর এখানে কিন্তু তাকে জেরক্স দিতে হবে, অর্থাৎ প্রুফ দিতে হবে এখানে একটা। আর 6 নম্বর এসো, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যারা চাকরি করেছে রিটায়ার হয়ে গেছে তারা যদি হয় তাদের ঠিক, আর যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বরটা দিতে হবে, এখানে নাম্বার দিয়ে দেবে। আর যদি না হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন, যদি এই নাম্বারটা না পাই তাহলে যে পেনশন পাওয়া যায় তার একটা ডকুমেন্টস এখানে দিয়ে দিতে হবে। 8 নম্বরে হচ্ছে পরিবারের মোট আর্থিক মানে বার্ষিক যে আয় কত টাকা সে রোজগার করে, এটা যেমন হবে আপনাদের নিজের মতো করে দিয়ে দেবেন। এবার অন্যান্য পরিচয় নথি, সিএতে আবেদন করেছে, অর্থাৎ এই যে SIR হলো,
সেখানে যারা আবেদন করেছে অথচ নাম ওঠেনি, তারাও কিন্তু এখানে ওই 1, 2, 3 প্রধানের সঙ্গে তাদের নামটা লিখতে হবে যে এই আবেদনের মধ্যে আছে, সিএতে আবেদন করেছে ইত্যাদিতে, ওইটা তার নাম বসবে। শুধু তারই যারা ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠে গেছে, তারা কিন্তু উঠবে না। কিন্তু সবসময় মনে রাখতে হবে যারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করেছে অথচ ভোটার লিস্টে নাম নেই তাদের। এবার আসছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী, অত অন্য কোনো ভাতা পায় কি না, যে পাবে তার ঘরটাতে আসবে, তার নাম হবে। এইবার আসবে পরেরটা, যে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, অর্থাৎ নামটা ভোটার লিস্টে ওঠেনি, অর্থাৎ তার এখন বিচার প্রক্রিয়া শেষ হয়নি, তাহলে শুধু তার নামটা হবে। অর্থাৎ যারা বিচার প্রক্রিয়ার মধ্যে নাম বেরিয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠে গেছে, তার কিন্তু নাম থাকবে না। ট্রাইব্যুনাল চলছে, যেটা এখনও শেষ হয়নি, সেটা চললো, এটা 9 পাতাতে চলে এলো। এবার আসছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ সেই ঘরের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে তাদের তথ্য দিতে বলছে। সেই তথ্যটা কি, সদস্য নম্বর 1 শিশু কটি আছে সেটা বোঝা যাচ্ছে, সেই তার 1 নম্বর শিশুর নাম লিখবে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম লিখবে, ধরন, বিদ্যালয়ের ধরনটা এখানে এখানের মধ্যে একটা টিক দিয়ে দেবে, যে সরকারি, বেসরকারি, মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা নাকি অন্যান্য, অর্থাৎ এগুলোর মধ্যে একটা টিক, শুধু জাস্ট টিক, আর কিচ্ছু নাই। এখানে আর কিচ্ছু দিতে হবে না, এখানে কোনো রকমের তথ্যও দিতে হবে না, শুধুমাত্র টিক। এবার এটা চলে গেল 5 জনের শেষ হয়ে গেল, এটাও দিয়ে একেবারে চলে এলো এখানে। এটা হলো গিয়ে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ কোনো শিশু যদি টিকাকরণ সম্পূর্ণ না হয়ে থাকে, অর্থাৎ 18 বছর বয়সের পর্যন্ত যেন কোনো ছেলে মেয়ে থাকে, তার কোন কোন টিকাটা বাদ আছে সেটা ওখানে লিখতে হবে। শুধু টিক, অনলি টিক, ওই 5টা সদস্যের টিক। তারপরে এখানে 5 জন তো নাই, 1, 2, 3, 4 জন আছে। তারপরে আসছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, অর্থাৎ কোন কোন, যদি কেউ অন্য কিছু পেয়ে থাকে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি যদি পেয়ে থাকে, তাহলে প্রকল্পগুলির নাম লিখতে হবে। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম লিখুন, নাহলে কিন্তু লেখার দরকার নেই। এবার এটাই চললো গোটা পাতাটায়, 11 পাতা শেষ। একবার শেষে এলো বাদ দেওয়া হলে কারণ, অর্থাৎ যদি আপনি পেতেন অথচ বাদ দিয়েছে সেই কারণটা এখানে লিখতে হবে। এবার লাস্ট পাতা, অর্থাৎ পেজ 12-এর যে শেষ অংশটি থাকছে, এটা পড়ে নেবেন ভালো করে। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে পরিবারের প্রধান ওই যে স্বাক্ষর কথা লেখা আছে তার উপরে সই করবে, সই, স্বাক্ষর, নাম নয়, স্বাক্ষর, আর সম্মততে টিক, ব্যাস, আর কিছু কাজ নেই। পরের অংশটি শুধুমাত্র যেখানে জমা দেবেন ওটা তাদের কাজ, ওটা আপনাকে কিছু করতে হবে না। এই হয়ে গেল অন্নপূর্ণা যোজনার খুব সহজে ফর্ম ফিল আপের তরিকা, অর্থাৎ বই কীভাবে করবো আমরা, এইটা করে জমা দিন। তাড়াহুড়ো করবেন না, লক্ষ্মী ভাণ্ডার যাদের আছে তাদের তো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনীয়তাই নেই। তাহলে এখন পশ্চিমবঙ্গে যে রাষ্ট্রবাদী যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের নারী সুরক্ষার জন্য এই যে প্রকল্প অন্নপূর্ণা যোজনা, যেটি আগে ছিল 1,500 এখন 3,000, সেই টাকা পেতে আপনারা জীবনপাত করবেন না। ধীরে ধীরে ফর্ম ফিল আপ করে, ফর্মে কিছু তেমন দিতে হচ্ছে না, 2-3টি নথি লাগছে, কোনো জমি দলিল দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধুমাত্র টিক দিন। আর ওই কয়েকটি আছে দেখলাম 3টি সম্ভবত জেরক্স দিন, দিয়ে আপনার নিকটবর্তী যে ওয়ার্ড বা যে গ্রাম পঞ্চায়েতের যে সদস্য যিনি জমা নিচ্ছেন এগুলো, বা আপনার অঙ্গনওয়াড়ির কর্মী বা যারা আছে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করুন। আজ এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন।